একটি অসাধারণ মুভি যার নাম হলো 3%। এটি মূলত একটি সায়েন্স ফিকশন সার্ভাইভাল মুভি, যেখানে এমন একটি ভবিষ্যৎ পৃথিবীকে দেখানো হয়েছে যে পৃথিবীতে প্রায় সমস্ত মানুষই ছিল খুবই গরিব। তারা অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে তাদের জীবন পার করত। তবে এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষই জীবনে একবার ধনী হওয়ার সুযোগ পায়, যেটার জন্য তাদেরকে নিজেদের জীবন বাজি রেখে বিভিন্ন কঠিন কঠিন টাস্ক কমপ্লিট করতে হয়। তবে এই পুরো বিষয়টি এতটাই কঠিন ছিল যে মাত্র 3% মানুষই সেখানে টিকে থাকতে পারে, কারণ সেখানে সার্ভাইভ করা মোটেও কোনো সহজ কথা ছিল না। আমরা তো অনেক ধরনের সার্ভাইভাল মুভির গল্প দেখেছি, কিন্তু আজকের এই গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত অনেক বেশি ইন্টারেস্টিং। তাহলে চলুন ঘুরে আসা যাক ভবিষ্যতের এক অদ্ভুত পৃথিবীর গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ভবিষ্যৎ পৃথিবীতে, যেখানে পৃথিবীকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, যার মধ্যে একটি ভাগের নাম ছিল অপসর। অপসর ছিল মানুষের জন্য এক আলাদা দুনিয়া, কারণ প্রায় প্রত্যেকটি মানুষেরই স্বপ্ন ছিল অপসরে থাকা, কারণ অপসরে মানুষের প্রয়োজনীয় সমস্ত কিছু ছিল। সেখানে মানুষ চাইলে নিজের ইচ্ছে মতোই চলতে পারে, তারা যা খুশি তাই করতে পারে। অন্যদিকে আরেকটি ভাগের নাম ছিল স্লাম এরিয়া। তবে অপসরের বাহিরের দুনিয়ায় যারা থাকে তারা খুবই কষ্টে তাদের জীবনযাপন করে, এমনকি বস্তির মতো ছোটখাটো জায়গাতে তারা কোনো মতে বসবাস করে। তাদের জীবনে কোনো ধরনের সুযোগ সুবিধাই ছিল না, এমনকি তারা 3 বেলা ঠিকমতো খাবার পর্যন্ত পেত না। ছেঁড়া জামা কাপড় পরে কোনো মতে তাদের জীবন চলত। তবে এই কষ্টের জীবন থেকে বের হওয়ার জন্য তাদেরকে একটি সুযোগ দেয়া হয়, যেখানে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তারা অপসরের সদস্য হতে পারবে। তবে সেটার জন্য তাদেরকে প্রথমে 20 বছর বয়সী হতে হবে। কিন্তু অপসরে চান্স পাওয়ার জন্য তাদেরকে যেই পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়, সেটার মাধ্যমে মাত্র 3% মানুষই অপসরে চান্স পায়। আর যারা অনেক চেষ্টার পরও কোনোভাবেই সিলেক্ট হতে পারে না, তারা আবারও তাদের স্লাম এরিয়াতে ফিরে আসে। তো এবার স্লাম এরিয়ার উদ্দেশ্যে বলা হয় যে অপসরের 104তম প্রসেসিং শুরু হতে যাচ্ছে, অর্থাৎ এখন পর্যন্ত অপসরে 103 বার সিলেকশন হয়েছে। তো এখানে আমরা মিশেল নামক একটি মেয়েকে দেখতে পাই। মিশেল এবার অপসরে পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছে। স্লাম এরিয়াতে যত মানুষের 20 বছর বয়স হয়েছে এবং যারা যারা রেজিস্ট্রেশন করেছে তাদের সবাইকে এখন 20 মিনিটের মধ্যেই অপসরের অফিসে পৌঁছতে হবে। আর এখানে আমরা দেখতে পাই যে তাদের প্রত্যেকের কানের পেছনে একটি ডিভাইস লাগানো আছে। আসলে অপসরের রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর প্রত্যেকের কানে এই ধরনের ডিভাইস সেট করে দেওয়া হয়। এটি মূলত হচ্ছে অপসরে প্রবেশ করার একটি পাস। তো মিশেল এবং তার কয়েকজন বন্ধুরা মিলে খুবই আনন্দের সঙ্গে অনেকটা রাস্তা পাড়ি দিয়ে অপসরের অফিসে চলে যায়। এরপর স্লাম এরিয়ার সকলের সামনে সেখানকার চিফ আসে, আর চিফ এখানে সকলকে উদ্দেশ্য করে বলে যে এটাই তাদের জীবন পরিবর্তনের সবচাইতে বড় সুযোগ, তাই প্রত্যেকেই যেন নিজের ট্যালেন্ট এবং দক্ষতাকে কাজে লাগায়। এরপর সে এখানে সবাইকে এই বিষয়টি সম্পর্কেও নিশ্চিত করে দেয় যে তাদের কারো সঙ্গে কোনো ধরনের অন্যায় করা হবে না, প্রত্যেককে সমানভাবে সুযোগ দেয়া হবে। আর এভাবেই অবশেষে যোগ্য মানুষেরাই অপসরে আসতে পারবে। অন্যদিকে আজকে অপসরে নতুন একজন এমপ্লয়ি এসেছে, যার নাম হচ্ছে ইজাবেল। ইজাবেল জানায় যে তাকে হেড এখানে পাঠিয়েছে যাতে করে সে তার সমস্ত কাজের উপর নজর রাখতে পারে। কিন্তু চিফের এই বিষয়টি একদম পছন্দ ছিল না যে তার কাজের উপর কেউ দখলদারি করুক। কিন্তু ইজাবেলকে যেহেতু শহরের হেড পাঠিয়েছে, তাই সে চাইলেও কোনোভাবে হেডের সিদ্ধান্তের বাইরে যেতে পারবে না। ফলে সে চুপচাপ সবকিছু মেনে নেয়। অন্যদিকে ততক্ষণে স্লাম এরিয়ার মানুষদের সিলেকশন শুরু হয়ে গিয়েছে। তবে এই সিলেকশন প্রসেস মোটেও কোনো সহজ বিষয় ছিল না, বরং এখানকার প্রত্যেকটি টেস্টই অনেক বেশি কঠিন ছিল। তাই এখানে শুরুতেই অনেকেই বাদ পড়ে যায়, যার ফলে তাদেরকে আবারও স্লাম এরিয়াতে ফিরে যেতে হয়। অন্যদিকে আমরা মিশেলকে দেখতে পাই, যেখানে তাকে তার লাইফ সম্পর্কে নানা ধরনের প্রশ্ন করা হচ্ছিল। মিশেল এখানে জানায় যে তার লুইস নামক একজন বয়ফ্রেন্ড ছিল, আর গত বছরই তার 20 বছর বয়স পূর্ণ হয়েছিল। তাই সে অপসরে চান্স পাওয়ার জন্য টেস্ট দিতে এসেছিল। তারপর থেকে সে আর কোনোদিনও ফিরে আসেনি, অর্থাৎ তার মানে সে হয়তো অপসরে চলে গিয়েছে। তবে যে লোকটি তার ইন্টারভিউ নিচ্ছিল সে তখন এখানে মিশেলকে বলে, তুমি হয়তো ভাবছো লুইস অপসরে চলে গিয়েছে, কিন্তু এমনটা তো নাও হতে পারে সে টেস্ট চলাকালীন সময় মারা গিয়েছে। একথা শুনে মিশেল অনেকটাই ইমোশনাল হয়ে যাচ্ছিল। এরপর লোকটি এখানে জানতে চায় যে তার কাছে তার বয়ফ্রেন্ডের সবচাইতে প্রিয় জিনিস কোনটি। মিশেল বলে যে তার গলার এই লকেটটি। লোকটি তখন মিশেলকে তার লকেটটি দিয়ে দিতে বলে, যদিও এই কাজটি মিশেলের জন্য অনেক বেশি কঠিন ছিল, কিন্তু সে তখন তাকে লকেটটি দিয়ে দেয়, যার ফলে মিশেল প্রথম টেস্টেই পাশ হয়ে যায়। কারণ এটা ছিল একটি ইমোশনাল টেস্ট, যেখানে মানুষকে তাদের ইমোশনের বিরুদ্ধে গিয়ে কাজ করতে হয়। অন্যদিকে আমরা মার্কো নামক একটি ছেলেকে দেখতে পাই। মার্কো ছিল এমন একজন ছেলে যার পরিবারের প্রত্যেকটি মেম্বারই অপসরে চান্স পেয়েছে।
তাই তার এখানে পুরোপুরি বিশ্বাস ছিল যে সেও অবসরের জন্য সিলেক্ট হয়ে যাবে, যার ফলে সে এখানে প্রত্যেকটি প্রশ্নের উত্তরই অনেক কনফিডেন্সের সঙ্গে দেয়। আর তার এতটা কনফিডেন্সের জন্যই সে প্রথম রাউন্ডে সিলেক্ট হয়ে যায়। এরপর আমরা অ্যালেক্স নামক একজন ছেলেকে দেখতে পাই। সে যে কোনো মূল্যেই হোক অবসরে যেতে চায়, তাই সে কোনো মতে এই রাউন্ডটি শেষ করতে চাইছিল, যার ফলে সে শুরু থেকেই অনবরত কথা বলেই চলেছে। আর তার অ্যাটিটিউডও ছিল অনেক বেশি, যেটা এখানকার এক্সামিনারের কাছে একদমই পছন্দ হয় না। তাই প্রথম রাউন্ডে এসে বাদ পড়ে যায়, যার ফলে অ্যালেক্স তখন তাদের সবাইকে গালাগাল দিতে থাকে এবং বলতে থাকে যে এখানকার সম্পূর্ণ সিস্টেমই খারাপ। এবার আমরা জোয়ানা নামক একটি মেয়েকে দেখতে পাই। সে ছিল সবচাইতে ব্রিলিয়ান্ট এবং ট্যালেন্টেড, এবং সে প্রয়োজনের বাইরে খুব একটা কথা বলতো না। আর তার এই গুণের কারণেই সে খুব সহজেই প্রথম রাউন্ডটি পার করে ফেলে। তো এভাবেই এক এক করে বেশ কয়েকজন মানুষ সিলেক্ট হয়ে যায়, আর তাদের ভেতর প্রত্যেকেই ফিজিক্যালি অনেক স্ট্রং ছিল, শুধুমাত্র ফার্নেন্দো নামক একটি ছেলে ছাড়া, কারণ তার পায়ে সমস্যা থাকার কারণে সে হুইল চেয়ার ব্যবহার করত। কিন্তু তার মনোবল এবং সাহসিকতার কারণে সে প্রথম রাউন্ড পাশ করে ফেলে। অন্যদিকে অবসর ডিপার্টমেন্টে সবাই একটি খবর পায়, সেটা হলো রেভিলিয়াস গ্রুপের কোনো একজন সদস্য স্লাম এরিয়ার সদস্য সেজে ছদ্মবেশে অবসরে জয়েন করতে চায়, আর অবসরের সমস্ত খবরাখবর রেভিলিয়াসদের কাছে পৌঁছতে চায়। আর রেভিলিয়াস ছিল এমন একটি গ্রুপ যারা কিনা অবসরের পুরো দুনিয়াটিকেই নষ্ট করে দিতে চায়, কারণ রেভিলিয়াস গ্রুপের সবাই অবসরের বিরোধী ছিল। তো এবার কিছুক্ষণ পরেই দেখা যায় যে খুবই অল্প সময়ের মধ্যেই অবসরের লোকেরা সেই ব্যক্তিকে খুঁজে বের করে ফেলে, যে কিনা রেভিলিয়াসদের সদস্য ছিল। আর তারা এখানে সেই ব্যক্তির উপর এত বেশি টর্চার করে যে মুহূর্তের মধ্যেই সে সবকিছু স্বীকার করে নেয়। এমনকি সে জানায় যে তাকে ছাড়াও এখানে আরও একজন সদস্য রয়েছে, যে কিনা রেভিলিয়াস গ্রুপকে প্রতি মুহূর্তের খবর দিচ্ছে। অন্যদিকে আমরা রেভিলিয়াস গ্রুপকে দেখতে পাই, যারা কিনা তাদের মিশনে সফল হওয়ার জন্য প্ল্যান করছিল।